নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা গল্প নিয়তি। রঞ্জনের বাবা যখন আমন্ত্রিত অধ্যাপক হয়ে 3 বছরের জন্য ওয়াশিংটনে পড়াতে যান, রঞ্জনের বয়স তখন 3। স্ত্রীপুত্রকেও সঙ্গে নিলেন। আসলে নিতেই হল। রেখে যাবার মতো দুই পক্ষের এক পক্ষেও এমন কেউ ছিল না যাদের কাছে ওরা থাকতে পারে। রঞ্জনের বাবা প্রবীরের পিতামাতা বহুদিন গত। রঞ্জনের মা অনুরাধারও তাই। অবশ্য গত বছর পর্যন্ত অনুরাধার মা জীবিত ছিলেন, তারপরেই সব ফাঁকা। দাদার কাছে গিয়ে থাকাটা অনুরাধারও যেমন ভালো মনে হলো না, প্রবীরের ছোট ভাই সুবীরের কাছেও ওদের রেখে যাওয়াটা তেমন ভালো মনে হলো না প্রবীরের। অনুরাধার দাদা থাকে বহরমপুরে, মাকেই সে দেখত না, আর বোন তো অনেক দূরের ব্যাপার। আর ওদিকে প্রবীরের ভাইও রানাঘাটে রেলওয়েতে কাজ করে। কি জানি কি কারণে দাদার উপর সে প্রীত নয়। যদিও পিতামাতার অবর্তমানে দাদাই তাকে দেখেছেন, লেখাপড়ায় মনোনিবেশ করতে শাসন করেছেন, তথাপি মনে হয় ঈর্ষাগত কারণেই দাদার সঙ্গে সে একাত্ম হতে পারেনি। প্রবীর যে বছর ম্যাট্রিক পাশ করলেন, বাবা মারা গেলেন। যে বছর বিএ পাশ করলেন, মা মারা গেলেন। সুবীর তখন মাত্রই 13 বছরের বালক। লেখাপড়া বিষয়ে প্রবীরের জন্য কোনোদিন কারোকে ভাবতে হয়নি। ঈশ্বর তাকে যথেষ্ট মেধা দিয়ে ভবধামে পাঠিয়েছেন। মেধার জোরে প্রথম ছাড়া দ্বিতীয় হননি কোনোদিন। খুব অল্প সময়ের মধ্যেই এমএ পাশ করে অধ্যাপক হয়ে বসেছিলেন। কিন্তু লেখাপড়ায় সুবীর দাদার উল্টো। মারামারি কাটাকাটি করে কোনো রকমে 10টা ক্লাস উত্তীর্ণ হয়েই সে নানা ধরনের আজে বাজে কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ল। অনেক কষ্টে সেই অন্ধকার জগৎ থেকে উদ্ধার করে কোনো বন্ধুর বাবার সাহায্যে প্রবীর সুবীরকে ঢুকিয়ে দিলেন চাকরিতে। বিয়ে সে নিজেই করেছে। প্রবীরও অবশ্য তাই। অনুরাধা তখন বিএ পাশ করে মাস্টারি করছিল। দাদার সংসারে সকলকে নিয়ে বসে খেয়ে আবার এমএ পড়বেন সে উপায় ছিল না। যাওয়ার টাকা সংগ্রহ করতে যথেষ্ট অসুবিধে হয়েছিল প্রবীরের। বিয়ের পর অনুরাধা চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিল, কেননা প্রায় বছরখানেক এমন এক নামধাম গোত্রহীন অসুখে ভুগলেন যে ডাক্তাররা কিছুতেই অনুধাবন করতে পারলেন না। ভালো নিজে থেকেই হলো। ভালো হয়ে যাবার কিছুকালের মধ্যেই রঞ্জনের সম্ভাবনা হলো। তারপর আর কাজে ফেরা অসম্ভব। অতীত ইতিহাস এইটুকুই। তারপরই সুখ সমৃদ্ধির দরজা হঠাৎ একেবারে সিংহ দরজা হয়ে খুলে গেল। ওয়াশিংটন থেকে এই আমন্ত্রণ প্রবীর কল্পনাও করেননি, কিন্তু বুঝতে পেরেছিলেন এর মধ্যে তার মাস্টার মশাইয়ের হাত আছে। বিখ্যাত অর্থনীতিবিদ তিনি। প্রায় 15 বছর ও দেশে আছেন। প্রিয় ছাত্রটিকে কখনো ভোলেননি। কিন্তু ভাগ্য অপ্রসন্ন হলে আর কিছুতেই কিছু হয় না। অনেক আনন্দ নিয়ে ফিরে আসার অল্প কিছু পরেই একদিন অকস্মাৎ শেষ রাত্রে হার্ট অ্যাটাকে মারা গেলেন প্রবীর। এই সর্বনাশ কে অনুমান করতে পারে? অনুরাধা স্তম্ভিত হয়ে থেকে হঠাৎ একটা আর্তনাদ করে উঠে অচৈতন্য হয়ে পড়লেন। প্রবীরের বন্ধু বান্ধবেরা সকলেই সেই সময় তার পাশে ছিল। কোথায় কি টাকা পয়সা পাওনা আছে, প্রভিডেন্ট ফান্ডে কি আছে, সব টাকারই খোঁজ খাঁজ করে তারা তুলে দিল অনুরাধার হাতে। অনুরাধা তার পিতৃহীন বালক পুত্রটিকে নিয়ে
ভাগ্যের লড়াইতে নেমে দিল্লি ছাড়লেন। দিল্লিতে তার কেউ নেই বলে যে কলকাতায়ও কেউ আছে তা নয়, তথাপি কলকাতাই তার পৈতৃক ভূমি, স্বভাষীর দেশ। পরিচিতের পরিচিত একজনের বাড়িতে একটি ঘর পেয়ে সেখানেই উঠলেন। উঠে প্রথমেই ছেলেকে স্কুলে ভর্তি করবার চেষ্টায় গলদঘর্ম হতে হলো। ভর্তি করবার পরে দিবারাত্র চাকরির সন্ধানে ঘুরতে লাগলেন। বসে খেলে রাজার গোলা শূন্য হয়ে যায়, সেখানে অনুরাধার ওই ছোট্ট গোলা পুরোতে আর কতদিন লাগে? ঘর ভাড়া, খাওয়া পড়া, ছেলের স্কুল, এই নিয়ে তো কম খরচ নয়। কিন্তু চাকরি তাকে কিছুতেই ধরা দিচ্ছে না। অথচ বিয়ের রেজাল্ট খুব ভালো, মাত্রই কয়েক নম্বরের জন্য ফার্স্ট ক্লাস পাননি, কিন্তু ফার্স্ট হয়েছিলেন। সে বছর ইংরেজিতে কেউই ফার্স্ট ক্লাস পায়নি। শেষ পর্যন্ত জুটল একটা চাকরি। যেন ডুবে যেতে যেতে মাটি পেলেন পায়ে। মাটি পেয়ে প্রথমে বিটিটা করে নিতে চেষ্টা শুরু করলেন, না হলে স্কুল মাস্টারিতে উন্নতি নেই। অথচ উন্নতি তার দরকার। রঞ্জনকে উপরে তুলতে হবে, তুলতে চাইলে পয়সাও চাই। প্রবীর চলে যাবার পরের থেকে জীবন তাকে যে যুদ্ধের সৈনিক তৈরি করে ফেলেছে, সেখানে শুধু এই রব, সময় নেই, সময় নেই। তা বলে প্রবীরের জন্য কি তার শোক করবার সময় হয় না? হয়। ছেলেকে বুকের কাছে নিয়ে রাত্রিবেলা যখন সারা বেলার সব কিছু সেরে বিছানায় এসে গায়ে এলান, তখনই মানুষটা তার বুকের হাড়, মাঁস, মজ্জা সব চিবিয়ে খায়। দুই চোখের জলে বালিশ ভিজে যায়। পরিশ্রম সার্থক হল। বিটি পাশ করলেন তিনি, ফার্স্ট ক্লাসও পেলেন। কিন্তু এখানেই নিবৃত্ত হল না তার চেষ্টা। এমএ পরীক্ষার জন্য সচেষ্ট হলেন। ছেলে তার বাবার মতো অসাধারণ মেধার অধিকারী না হলেও লেখাপড়ায় পিছিয়ে আসবার মতও নয়। প্রথম বা দ্বিতীয় না হলেও প্রথম 5 জনের মধ্যেই থাকে সে। আস্তে আস্তে বড় হয়ে উঠছে। দেখতে খুব বেশি তার বাবার চেহারাই পেয়েছে। মায়ের দুঃখ সে বোঝে। মায়ের প্রাণান্ত পরিশ্রমও যে তাকে বড় করে তোলার জন্যই, সে কথাও বোঝে। মনে মনে ভাবে, আমি যখন সত্যি বড় হব, যখন আমিও চাকরি করব, মাকে একদিনও আর খাটতে দেব না। এই মন্ত্র জপ করতে করতেই সত্যি একদিন বড় হয়ে গেল সে। ততদিন তার মাও রাত্রিরের কলেজ পড়ে পড়ে এমএ পাশ করে ফেললেন এবং একটা ফার্স্ট ক্লাসও পেয়ে গেলেন। চেষ্টা করে করে অনেক আবেদন নিবেদন পাঠিয়ে পাঠিয়ে স্কুল ছেড়ে একদিন ঢুকে গেলেন কলেজের চাকরিতে। ছেলেও ওই ইংরেজি অনার্স নিয়েই বিএ পাশ করবার পরে মা বললেন, আইএএসটা দিয়ে দিবি নাকি? যা রেজাল্ট করেছিস তাতে তো মনে হয় ওটাও সহজেই পাশ করে যাবি, কাজও নির্দিষ্টভাবে পাবি, ভেবে দেখতে পারিস। রঞ্জন ভাবল, মায়ের সঙ্গে মতবিরোধ হল না, অতএব তাই করল এবং যথাকালে পাশও করে বেরুল। মুশকিলটা হলো তখনই। তার পোস্টিং হলো চুঁচুড়া শহরে, আর মায়ের চাকরি হলো কলকাতায়। মাকে ছেড়ে সে একদিনও থাকেনি। এও জানে বাবাকে হারাবার দুঃসহ শোক তার মা তাকে বুকে নিয়েই সহ্য করতে পেরেছেন। মায়ের জন্যে যে তার শুধু মা বলেই ভালোবাসা তা নয়, মায়ের সহিষ্ণুতা, পরিশ্রম ক্ষমতা, একদিনের জন্য ছেলেকে বসন ভূষণ, লিখন, পঠন এসব বিষয়ে এক বিন্দু কার্পণ্য বা অমনোযোগী হতে না দেখা, এসবগুলোও তাকে প্রতি মুহূর্তে মায়ের প্রতি শ্রদ্ধায় আনত করেছে, ভালোবাসার গভীরতা বাড়িয়েছে। মাকে একা রেখে অন্যত্র যেতে যা কষ্ট হবার তা তো হলোই, কিন্তু বেশি কষ্ট হলো মায়ের কষ্ট ভেবেই।
মা তাকে ছেড়ে থাকবেন কি করে? অথচ যেতে তো হবেই। বুক ভরা বেদনা নিয়ে গেল। মা হাসি মুখে সজল চোখে বললেন, দূর বোকা, এখান থেকে এইটুকু তো পথ, তুইও আসতে পারবি, আমিও যেতে পারবো, তা নিয়ে আবার মন খারাপ কিসের? রঞ্জন বলল, এখন তো আমি চাকরি করব, তোমার কাজটা ছেড়ে তুমি চলো না আমার সঙ্গে। মা হেসে বললেন, পাগল নাকি? বসে বসে করব কি আমি? তুই তো সারাক্ষণ নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকবি। তবে এই মুহূর্তে গিয়ে তুই বড্ড অসুবিধেতে পড়বি। বাড়ি তো পাচ্ছিস, কিন্তু রান্না করা, খেতে দেওয়া এসব কে করে? সেজন্য আপাতত রঘুকে দিয়ে দিচ্ছি। ও তোকে ছোট থেকে বড় হতে দেখল, ভালোবাসে খুব। ও সঙ্গে গেলে সেসব নিয়ে আর আমার কোনো ভাবনা থাকবে না। রঞ্জন ভুরু কুঁচকল। রঘুদা কেন আমার সঙ্গে যাবে? তোমার কাছে সে থাকবে। আমার আর লোকের কি দরকার? ও, আমি চলে গেলে তুমি অনশনে থাকবে? অনশন কেন? আমি কি রাঁধতে জানি না? তোর বাবার মতে আমি নাকি খুব ভালো রাঁধুনি ছিলাম। যাই হোক, রঘুকে নিয়ে তারপরেও অনেক কথা কাটাকাটি হলো মা আর ছেলেতে। অবশেষে মায়ের কথাটাই বহাল রইল। কিন্তু যাওয়ার আগে মায়ের জন্য সে একজন পরিচিত ঠিকে কাজের মেয়েকে নিযুক্ত করে গেল। এই তো এখান থেকে চুঁচুড়া। শিয়ালদা থেকে ট্রেনে উঠলে 50 মিনিটের মধ্যেই পৌঁছে দেবে নৈহাটি। তারপর সেখান থেকে নৌকোতে গঙ্গা পার হয়ে গেলেই পৌঁছে যাবে সেখানে। রঞ্জনের বাড়ি ঠিক হয়েছে গঙ্গার ধারেই। অনুরাধা কলেজ থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে সঙ্গে গেলেন। ছেলেকে গোছগাছ করে দিয়ে সংসার বিষয়ে রঘুকে অনেক পরামর্শ দিয়ে ফিরে এলেন। 5 দিন ছিলেন। কি যে ভালো লেগেছিল ছেলের কাছে অন্য একটা পরিবেশে, অন্য একটা বাড়িতে গিয়ে। বাড়িটা কি সুন্দর, একদম গঙ্গার ধারে। মনে হচ্ছিল সত্যি চাকরিটা ছেড়ে ছেলের কাছেই থাকেন। এতদিন ছেলে ছিল তার কাছে, এখন তিনি আছেন ছেলের কাছে। ছেলে যোগ্য হয়েছে, বড় হয়েছে, এমন একটা সম্মানের পদমর্যাদায় আছে। ভাবতে ভাবতে রোমাঞ্চ হচ্ছিল। কি অনিশ্চয়তার মধ্যে ফেলে চলে যেতে হলো প্রবীরকে। ভেবেছিলেন ঈশ্বর কি অকরুণ। এখন ঈশ্বরের করুণায় চোখে জল আসে। ফিরে এসেই ছেলের বিয়ের কথা চিন্তা করতে লাগলেন। বিয়ে না করলে একা একা থাকতে বড় কষ্ট হবে। মনে মনে যে কত মেয়ের কথা ভাবলেন তার ঠিক নেই। কিন্তু কিছুই যেন মনোমতো হলো না। যখন বিয়ের কথা ভাবেননি তখন কত মেয়ে দেখে কতবার মনে হয়েছে, ইস, এরকম একটা মেয়ে যদি রঞ্জুর বউ হতো কি ভালোই না হতো। এটাই মজা, যখন যার কোনো প্রয়োজন নেই সব ধরা দেয়, আর প্রয়োজনের সময় সব কোথায় পালায়। এই করতে করতে কোথা দিয়ে কেটে গেল 2 বছর। 3য় বছরে রঞ্জু নিজেই নিজের জন্য পাত্রী ঠিক করে খবর দিল মাকে। মা তো শুনে আনন্দে আত্মহারা হলেন। আর দেরি না করে ভাবি কুটুম্বদের সঙ্গে কথা বলে মেয়ে দেখে স্থির করে ফেললেন দিনক্ষণ। রূপসী বলতে যা বোঝায় অপর্ণা ঠিক তা নয়, কিন্তু শ্রীময়ী, কথাবার্তাও নরম, বেশ বর্ধিষ্ণু ঘরের মেয়ে। হয়ে গেল বিয়ে। চাহিদা কিছুই ছিল না, তথাপি অপর্ণার বাবা বেশ দরাজ হাতেই সব দিলেন মেয়েকে। বিয়ের পরেই রঞ্জু চুঁচুড়া থেকে বদলি হয়ে গেল মেদিনীপুরে।
এটাই খুব খারাপ লাগলো অনুরাধার। এখানে কত কাছে ছিল, আসা যাওয়া চলতো সপ্তাহান্তে, আর ছোটখাটো ছুটি পড়লে তো কথাই নেই। তখন ছিল একজনের জন্য কষ্ট, এখন হলো দুজনের জন্য। ছেলে বলল, মা কাজ ছেড়ে দিয়ে চলো আমার কাছে। মা বললেন, আর কটা বছরই বা আছে, করি, না হয় এক্সটেনশন আর নাই নেব। বছর দেড়েক বাদে অপর্ণা যখন সন্তান সম্ভবা হল, গ্রীষ্মের লম্বা ছুটিটা তিনি কাটিয়ে এলেন মেদিনীপুরে। বউকে একেবারে মাথায় করে রাখলেন। সারাদিন অপর্ণা কি খাবে, কি করবে, প্রত্যেক দিন কখন নিয়ম করে হাঁটবে, সব তার ছকে বাঁধা। ছুটি ফুরলে যখন চলে এলেন, তার মাস দুয়েক বাদেই অপর্ণা চলে গেল পিত্রালয়ে। সময় হলে নিরাপদেই বাচ্চা জন্মাল, ছেলে। ছেলেকে মাস তিনেক বড় করে অপর্ণা চলে গেল মেদিনীপুর। অনুরাধার ইচ্ছে ছিল মাসখানেক অন্তত নিজের কাছে এনে রাখেন। এখন আর জায়গার অভাব নেই। যে ভদ্রলোকের কাছ থেকে তিনি ঘরটি ভাড়া নিয়ে এসে উঠেছিলেন, গত বছর মারা গেছেন তিনি। ভদ্রমহিলা একা, অনুরাধাকে মেয়ের মতো ভালোবাসেন। বললেন, এখন তো ছেলে, ছেলের বউ, নাতি সবই হলো তোমার। এত কষ্ট সবই সার্থক হয়েছে। এখন একটা ঘরে আর জায়গা হবে কি করে? যদি চাও আমি পাশের ঘরটা তোমাকে ছেড়ে দিতে পারি। দেখছো তো একেবারেই একা হয়ে গেলাম। তুমি কাছে থাকা আর আমার সন্তান থাকলে তাদের কেউ কাছে থাকা একরকমই হতো, বরং তুমি আমাকে একটু বেশি দেখাশুনো করো। হাতে স্বর্গ পেলেন অনুরাধা। একটা ঘর নিয়ে বেশ চিন্তাই করছিলেন ছেলের বিয়ে হওয়ার পর থেকে। কলকাতায় এলে ওরা থাকবে কোথায়? ঘর আর একটা চাই। এভাবে খবরটা পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ হলেন। বললেন, মাসিমা, আপনি আমার মস্ত বড় সংকট মোচন করলেন। আমি যে কত ভাবছিলাম আর একটা ঘরের জন্য, খোঁজও করেছি দু একটা বাড়ির, কিন্তু আপনাকে ছেড়ে যেতে আমার মন সায় দেয়নি। রঞ্জুকে 6 বছরের বালক নিয়ে এসে আপনার কাছে উঠেছি। এখন সে ছেলের বাবা। চাকরি করতে হয়েছে নিজেকে, কিন্তু ছেলে নিয়ে আপনি আছেন বলে কখনো কোনো দুশ্চিন্তা হয়নি। দেরিতে ফিরে এসে দেখেছি আপনিই তাকে খাইয়েছেন। তারপর সে দাদুর হাত ধরে বেড়াতে গেছে পার্কে। এই আশ্রয় কি ইচ্ছে হলেই ছাড়া যায়? ঘরটা কি সুন্দর করে সাজালেন অনুরাধা। মেদিনীপুর চলে যাবার আগে মাকে আর বাচ্চাকে 1 মাস নিজের কাছে রাখবেন, এই তার আশা। সদ্যজাত নাতিকে দেখতে সব রোববার সকালেই চলে যাচ্ছেন চুঁচুড়া, আবার ফিরে আসছেন। ঘর পেয়ে বললেন, এবার তোমাকে আমার কাছে নিয়ে যাব কলকাতা। মাস দুয়েক তো হলো, আর একটা মাস আমার কাছে রেখে 3 মাসের পরে পাঠাবো। তোমার আর কোনো কষ্ট হবে না। রঞ্জু লিখেছে, খুব ভালো একটি আয়া ঠিক করেছে সে। নিয়ে যেতে ও নিজেই আসবে। কিন্তু সে আশা পূর্ণ হলো না অনুরাধার। রঞ্জু ঠিকই এলো। মায়ের দ্বিতীয় ঘরের সাজগোজ দেখে বলল, তোমার দেখছি আমার চেয়ে তোমার পুত্রবধূর দিকেই বেশি নজর। বলেই বলল, তা হোক, ওই এক ঘরে যে আমি আর তুমি থাকতাম, সেই স্মৃতি আমার কাছে আমার জীবনের সবচেয়ে মধুর আর মূল্যবান স্মৃতি। মাকে জড়িয়ে ধরে বলল, আমার মতো মা জগতে কজন পায়। পরের দিনই পুত্রসহ মাতাকে নিয়ে আসতে রঞ্জু চলে গেল চুঁচুড়া। ফিরে এলো একা। বলল, হঠাৎ অপুর শরীর খুব খারাপ হয়েছে, তাই ওর মা বললেন, বাচ্চাটা তো সারাদিন দেখতে হবে, রাখতে হবে, তোমার মায়ের তো সময় নেই,
কলেজে যান, আসেন বিকেলে, সেজন্য এক্ষুনি নিও না, কষ্ট হবে। অপু একটু সেরে উঠলেই নিয়ে যেও। পুত্রকে মাসখানেক আগে এসেও একবার দেখে গেছে রঞ্জু, হবার সময় তো ছিলই। মাকে বলল, বাচ্চাটা কিন্তু বেশ মোটা হয়েছে মা, দিব্যি বড়সড় ছেলে। অনুরাধা ব্যস্ত হয়ে বললেন, শরীর খারাপ হয়েছে অপুর? সে কি ধরনের শরীর খারাপ হলো আবার? ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলি তো? তুই কেমন বুঝলি? রঞ্জু বলল, আমি তো কিছুই বুঝলাম না। বললাম চলো, আমি ডাক্তারের কাছে নিয়ে যাই, জেনে যাই আবার কি হলো। তা ও গেল না। আমাকে খুব থাকতে বলছিল। আমি কেমন করে থাকি? জানি তো তুমি কিভাবে অপেক্ষা করছো। রঞ্জু এসেছে গুড ফ্রাইডে ছুটিতে। আজকাল আবার ইস্টার মানডেটা দেয় না, পরের দিনই চলে যেতে হলো। যাবার আগে বলল, তুমি যেন আবার চিন্তা করতে বসো না, ওদের একটু অকারণ ভয়। অপু তো বেশ ভালো আছে বলেই আমার মনে হলো। যাকে আমি বলে এসেছি, অপুকে ডাক্তার দেখিয়ে যেন যত শিগগির পারে তোমার কাছে দিয়ে যায় ওর দাদা। তোমার এখান থেকেই রওনা হয়ে যাবে। তুমি কদিন ছুটি নিয়ে সঙ্গে যাবে, আমি নিতে আসব। চিঠি লিখে তারিখটা জানাবো। যাবার আগে মাকে আগের মতোই আদর করে চলে গেল। প্রবীরের কথা মনে পড়ে যায় অনুরাধার। দুই চোখ জলে ভরে আসে। কি সুন্দর তার ছেলে, দেখে গেল না। অপু এলো। যে তারিখে রঞ্জু নিতে আসবে ঠিক তার 7 দিন আগে। বউ আর নাতি দেখে আহ্লাদে আটখানা অনুরাধা। কি সুন্দর বাচ্চাটা। ওকে ছেড়ে কাজে যেতে ইচ্ছে করে না, কেবল ইচ্ছে করে দিনে রাত্রে বুকে নিয়ে বসে থাকেন। বাড়ির মাসিমা বলেন, নাতি এবার তোমাকে ঠিক ঘরে বাঁধবে। অনুরাধা বলে, বাঁধুক, এখন আমার ভয় কি? নাতির বাবা এখন আমারও বাবা, এখন আমি আর কিছু ভয় করি না। শুধু নাতিই নয়, বউকেও কি চোখের আড়াল করতে ইচ্ছে করে। কি যে ভালো লাগে মেয়েটাকে। সত্যি কাজ ছেড়ে চলেই যেতে ইচ্ছে করে ওদের কাছে। যাকে আর তো মাত্র 3টে বছর, এক্সটেনশন আর নেবেন না। যখন তখন বুকে চেপে ধরেন বাচ্চাটাকে। অপু যেন একটু বিরক্ত হয় তাতে। কিছু ঠিক বলে না, কিন্তু ঠিক পছন্দও যে করে না সেটা বোঝা যায়। কেননা কথা প্রসঙ্গে অবান্তরভাবেই বলে, বাচ্চাদের যখন তখন না ধরাই ভালো। প্রথমত হাত না ধুয়ে ধরাটা খুব আনহাইজেনিক। তার উপরে সবসময় কোলে নিলে বাচ্চার স্বাস্থ্যও খারাপ হয়ে যায়। বলে খুব নরম করেই, তবু যেন বেদনার কোনো তন্ত্রীতে গিয়ে আঘাত লাগে অনুরাধার। বাচ্চা বিষয়ে অনুরাধা কি তার 21 বছরের বধূমাতার কাছে নিজের 58 বছরের অভিজ্ঞতায় অনেক নিচে? রঞ্জনকে কি তিনি মানুষ করেননি? বলতে নেই, কিন্তু রঞ্জনের স্বাস্থ্য দেখার মতোই। রঞ্জন জন্মাবার আগে সন্তান পালন বিষয়ে যেখানে যে বই পেয়েছেন সব কিনে এনে পড়েছেন। প্রবীর কত ঠাট্টা করেছে তাই নিয়ে, কত খেপিয়েছে। রঞ্জুর যত আপন, যত একাত্ম মনে হয়, রঞ্জু সবই তার তেমনি আপন তেমনি একাত্ম। কিন্তু তা তো আর হয় না। অথচ কি তীব্র আকর্ষণ তার ছেলের বউ আর নাতির প্রতি। অপর্ণা কেমন করে তা বুঝবে? কথাটা তো বেঠিক নয়। ঠিকই তো বলেছে, সবসময় কোলে নেওয়া আদর করা ভালো নয় শিশুর পক্ষে। রঞ্জু যখন নিতে এলো, অনুরাধা যেতে পারলেন না সঙ্গে। কি কারণে যেন ছুটি নেওয়া অসুবিধের হলো। অবশ্য পুজোর ছুটির আর বেশি দেরি নেই, তখন গেলেই হবে।
রঞ্জু একটু অভিমান করল মায়ের উপর। দিন যে কোথা দিয়ে কেটে যায় কে জানে। দেখতে দেখতে অনুরাধার অবসর নেওয়ার সময় এসে গেল। নিলেনও। তারপরেই আনন্দে অধীর হয়ে চলে এলেন ছেলের কাছে। আর মাকে পেয়ে ছেলেও আনন্দে ততোধিক অধীর হল। এতদিনের স্বপ্ন যেন সার্থক হলো মনে হচ্ছে। মার কোনোদিন টাকার ধান্দায় সারাদিন ছুটে বেড়াবেন না, টিউশনি করে করে গলা ভেঙে ফেলবেন না। রঞ্জুর কাছে রঞ্জুর মেয়ে হয়ে নিজের সব ভার সমর্পণ করে অবসর যাপন করবেন। এর চেয়ে বড় স্বপ্ন আর কিছুই ছিল না রঞ্জুর। 2 বছরের পুত্রকে হাত ধরে এনে বলল, যাও এবার দিদার কাছে যাও, যত খুশি আবদার অত্যাচার করো, আমাকে যেন আর জ্বালিও না। নাতিকে চুমু খেয়ে অনুরাধা বললেন, কিরে বাবাকে খুব জ্বালাস নাকি? নাতি অম্লান বদনে সে কথা স্বীকার করে বললেন, বাবাকে জ্বালাই, মাকে জ্বালাই, সব্বাইকে জ্বালাই। খুব হাসি, যেন কত ভালো কথা। ওরে দুষ্টু, তুই আমার ছেলেকে জ্বালাস? দাঁড়া, এখন থেকে আমি তোকে জ্বালাবো। কোলে তুলে বুকের মধ্যে থুতনি দিয়ে কাতুকুতু দিলেন। অগ্নি খিলখিল করে হাসতে লাগল। এই নামটা অনুরাধাই রেখেছেন। হাসতে হাসতে বলল, মা, মা দেখবে এছো নতুন দিদাটা আমাকে কি রকম জ্বালাচ্ছে। সপ্রতিভ ছেলে, 3 দিনের মধ্যে সে দিদার ভক্ত হয়ে গেল। আর অনুরাধা শুধু নাতিই নয়, সংসারেরও মা হয়ে সংসার পরিচালনার হালও ধরে ফেললেন। নিজে থেকে যে ফেললেন ঠিক তা নয়। রঘু পুরনো লোক, এই মায়ের কাছেই তার হাতে খড়ি। আর আয়া নতুন হলেও অনুরাধাকে মান্য করতে, ভালোবাসতে এবং গৃহিণী হিসেবে প্রাধান্য দিতে দেরি করল না। আর একজন চাপরাশি আছে, সেও খুব ভালো। অপর্ণার বয়স কম, সংসারের ওসব ঝুট ঝামেলার মধ্যে সে থাকতে চায় না। সংসারটা চলে কাজের লোকেদের উপরই। হাকিম সাহেবের বিবি সবাই খাতির করে চলে। আমন্ত্রণ, নিমন্ত্রণ, পার্টি এসবই ভালো লাগে তার। স্বাভাবিক, অল্প বয়সে তো এসবই ভালোবাসবে। ছেলের ঝামেলাও আয়ের উপরেই নির্ভর। সেই খাওয়ায়, সেই নাওয়ায়, সেই নিয়ে গিয়ে দিয়ে আসে নার্সারি স্কুলে। রোজ কাঁদে যাবার সময়। সেই কোন 7 সকালে উঠে যেতে হয় স্কুলে। পার্বতী মানে আয়া এক টানে তুলে নিয়ে আসে তাকে বাথরুমে। আর অগ্নি ত্রাহি ত্রাহি চেঁচাতে থাকে। ভীষণ বিরক্ত হয় অপর্ণা। তারও ঘুমের 12টা বেজে যায়। উঠে গিয়ে 2 থাপ্পড় লাগিয়ে বলে, আর যদি গলা দিয়ে একটুও শব্দ বার করো, দেখো কি করি। রোজই স্কুলে যেতে কান্না, অসভ্য ছেলে। চুপ করে যায় অগ্নি। একতলার ঘরে শুয়ে দোতলার এই প্রাত্যহিক ঘটনায় অনুরাধার বুকটা টনটন করে নাতির জন্য। বাড়িটা বড়ই, আশেপাশেও জমি প্রচুর। দোতলায় পাশাপাশি 2টি শোবার ঘর, বাকিটা খোলা ছাদ। একতলায় সম্পূর্ণ আলাদা বড় একটি শোবার ঘর, সঙ্গে বাথরুম। আর বসবার ঘর, খাবার ঘর, রান্নাঘর, ভাঁড়ার ঘর ইত্যাদি। সবই বেশ দরাজ হাতে করা। তার মধ্যে ড্রয়িং রুমটা একটা বিরাট হল। সুন্দর করে সাজিয়ে নিয়েছে রঞ্জু, ডেকোরেটর দিয়ে সাজিয়েছে। অনুরাধা বললেন, এক কাজ করলে হয় না অপর্ণা? অগ্নি তো পাশের ঘরে নিজের খাটে আয়ার কাছেই শোয়, তার চেয়ে আমার ঘরে শুলে হয় না? রোজ তোমাদের ঘুম ভেঙে যায়, অন্তত একটু আরামে ঘুমোতে পারবে। অপর্ণা বলল, যদি চান তাই হবে।
ওই চিল চাচানি কি বন্ধ হবে তাতে? না হলেও তোমাদের কানে তো অতটা যাবে না। আমার তো চিরকালই খুব সকালে ওঠা অভ্যেস, আমার দিক থেকে কিছু অসুবিধেও হবে না। অগ্নির খাটটা সেই সন্ধ্যাতেই নিচে নামিয়ে আনলো রঘু। দিদার কাছে ছোবো, মহা ফুর্তি অগ্নির। অপর্ণার নিয়ম হচ্ছে 8টার মধ্যেই খাইয়ে শুইয়ে দেওয়া। মর্নিং স্কুল, তা না হলে ঘুমটা পরিপূর্ণ হবে না। ঠিক কাজই করে, কিন্তু সে খাওয়া শোয়া ঘুমোনো ঘুম ভাঙানো সবটা নিয়ে এমন করে যে পার্বতীও বেশ 2-4টা অন্তর টিপ্পনি দেয়। উপরন্তু মাও এসে চর্চাপড় লাগায়। অগ্নিকে 8টার সময় খাইয়ে দিল তার দিদা। পার্বতীর হাতে খেতেও কত যন্ত্রণা করে, ভাত ছড়িয়ে দেয়, পার্বতীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেদিন দিদার কোলে বসে টুনটুনির গল্প শুনতে শুনতে মুগ্ধ চিত্তে অন্যমনস্কভাবেই দিব্যি সমস্ত খাবার খেয়ে নিল। শুলো দিদার গলা জড়িয়ে ধরে, আরও গল্প শুনবে সে। ঘুমিয়েও পড়ল নিঃশব্দে। ঘুমিয়ে পড়লে অনুরাধা তাকে আস্তে করে তার নিজের খাটে শুইয়ে দিল। সকালবেলা প্রথমে নিজে উঠে নাতির কপালে হাত রেখে বললেন, ও রাজপুত্র, এখনো তোমার ঘুম ভাঙল না? চোখ খুলল অগ্নি। দিদাকে মাথার কাছে দেখে মহা খুশি। দিদা বলল, এবার তো রাজপুত্রকে ঘোড়া নিয়ে যুদ্ধে যেতে হবে। ওঠো সোনামণি। কোলে তুলে নিয়ে চুমু খেলেন। বাথরুমে ঢুকে দাঁত মাজিয়ে দিলেন, মুখ ধুইয়ে দিলেন, খাবার খাইয়ে দিয়ে স্কুলের পোশাক পরিয়ে বললেন, এইবার যুদ্ধ। যুদ্ধে যাওয়ার সময় কিন্তু বীরের মতো যেতে হয়। যত কষ্ট হোক বলতে হয়, না না, আমার কোনো কষ্ট হয় না। অগ্নি হেসে বলল, কই আমার ঘোড়া কই? অনুরাধা বলল, ওই যে ঘোড়াটা দাঁড়িয়ে আছে দেখছো না? অগ্নি হি হি করে ছোট ছোট দাঁত বার করে জোরে হেসে উঠে বলল, হি মা, দিদাটা কিচ্ছু জানে না, ওটা তো পার্বতী। দিদা বলল, ছোট ছোট রাজপুত্রদের ঘোড়া ওই রকমই থাকে। আর শোনো, পার্বতীকে কিন্তু পার্বতী বলো না, বলবে পার্বতী দিদি। পার্বতী দিদি তোমার থেকে বড় না? পার্বতীর হাতে হাত ধরিয়ে বলল, এবার ছোটাও ঘোড়া, এক ছুটে স্কুল। ওই স্কুলটাই কিন্তু এখন তোমার যুদ্ধ করার জায়গা। হাসি মুখে চলে গেল অগ্নি। কয়েকদিন পরে খেতে বসে রঞ্জু বলল, অগ্নিটা তো এখন আর কাঁদছে না স্কুলে যেতে। হঠাৎ কোন মন্ত্রে এত লক্ষ্মী হয়ে গেল? অপর্ণা বলল, যে মন্ত্রে তোমার ছেলে কান্নাকাটি থামিয়েছে, এই আমি বলে দিচ্ছি, সেই মন্ত্র ছেলের ভবিষ্যৎটি ঝরঝরে করে দিচ্ছে। ভুরু বাঁকিয়ে তাকিয়ে রঞ্জু বলল, তার মানে? অপর্ণা একই ভঙ্গিতে বলল, তার মানে আদর দিয়ে মাথাটি তার চিবোনো হচ্ছে। কে চিবোচ্ছে? মা। আমার ছেলে, আমি তাকে শক্তপোক্ত করে মানুষ করতে চাই। এটা নিশ্চয়ই আমার পক্ষে কিছু অস্বাভাবিক চাওয়া নয়। রঞ্জুর খাওয়া হয়ে গিয়েছিল। চেয়ার ঠেলে উঠতে উঠতে বলল, ছেলে কিভাবে মানুষ করতে হয় সেটা আমার মা তোমার চেয়ে কিছু কম জানেন না। ছেলের খাবার সময় রোজ অনুরাধা এসে বসে, এটা খা ওটা খা করেন। সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল স্নান করতে। প্রাতঃস্নান তার চিরকালের অভ্যেস। তাড়াহুড়ো করে খাবার ঘরের দিকেই যাচ্ছিলেন। ছেলের বউয়ের বাক্যালাপ শুনে থামতেই হলো। এরপর কি আর যাওয়া যায়? চুপ করে ঘরে এসে বসে রইলেন।
ছেলে যে ক্রমেই তার দিদার ভক্ত হয়ে উঠছে, এটা যে অপর্ণার খুব ভালো লাগে না। প্রথমে না বুঝলেও পরে বুঝতে দিতে পারার মতোই ব্যবহার করছিল অপর্ণা। ভারী অস্বস্তি লাগছিল অনুরাধার। নাতি স্কুল থেকে ছুটে এসেই আগে দিদাকে আদর করে। অনুরাধা বললেন, বাবু শোনো, ভালো ছেলেরা কিন্তু যেখান থেকেই আসুক প্রথমেই তাদের মামুনির কাছে ছুটে যায়, তারপর আর সব। চুমু খেয়ে বলল, মনে থাকবে তো? এরও আগে একদিন অপর্ণা আর রঞ্জুর কয়েকজন বন্ধু নিমন্ত্রণ খেতে এসেছিল। রঞ্জু বলেছিল, মা, আগে তুমি আমাকে যেরকম রোজ রান্না করে খাওয়াতে, আজ আমি নিউ মার্কেট থেকে মাটন এনে দেব, তুমি কিন্তু রাঁধবে। খুশি হয়ে অনুরাধা বলেছিলেন, কারা খাবে রে? রঞ্জু বলেছিল, ওই তো ওরা সব আছে। বাকি এখানে ফার্স্ট মুনসেফ আর তার স্ত্রী, সাব জর্জ আর তার স্ত্রী, আর সিভিল সার্জন আর তার স্ত্রী। আমরা এখানে এসেছি পরে, এরা সবাই আমাদের খাইয়েছেন, আমাদের আর হয়ে ওঠেনি। তাই ভাবলাম তুমি আছো যখন, তখন আর কোনো অসুবিধেই হবে না। খুশি হয়েই রেঁধেছিলেন অনুরাধা। রাঁধতে তো তার ইচ্ছেই। মায়ের রান্না খেয়ে বড় হয়েছে রঞ্জু, মা ছাড়া কারো রান্নাই মুখে লাগে না। ছেলে তার একই রকম আছে, মা অন্তপ্রাণ। মা যে একা একা তাকে কি কষ্টে বড় করেছেন, সে কথা কি কখনো ভুলতে পারে? আত্মীয় স্বজন কি তাদের ছিল না? ছিল। একেবারে দাদু দিদা জাতীয় না থাকলেও বাবা বেঁচে থাকতে সেই সব আত্মীয়রা দিল্লি দেখতে এসেছে, তাদের বাড়িতে উঠেছে, থেকেছে, খেয়েছে। মা কত যত্ন করেছেন। যেই বাবার মৃত্যু হলো, সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। এসব অপর্ণার জানবার কথা নয়। শোনে বটে, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারে না। তার স্বামী যে মায়ের গুণে এত মুগ্ধ, এটা তার ভালো লাগে না। ছেলেটা যে দুদিনেই মা ছেড়ে ঠাকুমার আঁচল ধরা হয়েছে, সেটাও তার ভালো লাগে না। অনুরাধা আসা মাত্রই যে সকলে তাকেই সংসারের কর্ত্রী হিসেবে মান্য করতে শুরু করেছে, এটা তার সবচেয়ে খারাপ লাগে। সংসারটা তো তার, অনুরাধার তো নয়। সেদিন নিমন্ত্রিত অতিথিরা আসবার বেশ খানিকটা পরেই রঞ্জন এলো। পথে গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। অতিথিদের আদর আপ্যায়ন অপর্ণাই করল। অনুরাধা ভেবেছিলেন অপর্ণা তাকেও নিশ্চয়ই রঞ্জনের মা বলে ডেকে নিয়ে আলাপ করাবেন। সেজন্য ফিটফাট হয়ে প্রস্তুত হয়ে ঘোরাঘুরি করছিলেন। কিন্তু অপর্ণা ডাকল না। কেউ একজন বললেন, শুনলাম মিস্টার রায়ের মা নাকি এসেছেন। অপর্ণা বলল, হ্যাঁ। কয়েকদিন থাকবেন? কয়েকদিন কেন, চিরকালের জন্যই এসেছেন। তোমার সঙ্গে বেশ ভালো ব্যবহার করেন তো? অপর্ণা হেসে বলল, এসেছেন তো আমার বাড়িতে, তার বাড়িতে তো আর নয়, তাই আমার সঙ্গে কি আর করতে পারেন। তবে সমস্ত সংসারটাকে যেরকম নিজের মুঠোর মধ্যে নেবার চেষ্টা করছেন, সেটা খুব বিরক্তিকর। আর নিজের ছেলেটি তো এখনো খোকা। হই হই করে রঞ্জন ঢুকল। কি কাণ্ড! আমার ভীষণ দেরি হয়ে গেল গাড়িটার জন্য। যাকে অপর্ণা তো ছিল, আর আমার মা। মায়ের সঙ্গে আপনাদের আলাপ হয়নি? মা কই? নিজেই ডাকতে ডাকতে ভিতরে গেল। মা এসো, এরাই সব আমার সহকর্মী। ফিসফিস করে বলল, অবশ্য তোমার খুব ভালো লাগবে না, কারোর সঙ্গে কথা বলে আরাম পাবে না। এদের জীবনে পদমর্যাদাটাই সব। এরা সর্বসাধারণের সঙ্গে মেশে না।
তোমার পুত্রবধূটিও কিন্তু তাই, একদম যাকে মফস্বলীয় বলে ঠিক সেরকম। চলো চলো, আমার সুন্দরী গুণময়ী মাকে একবার দেখুক ওরা। মায়ের হাত ধরল। দিন ৩-৪ বাদে অনুরাধা বললেন, রঞ্জু, এবার তো আমাকে একবার কলকাতা যেতে হয়। রঞ্জু অস্থিরভাবে বলল, কেন কেন? অনুরাধা বললেন, কলেজের ছুটি তো ফুরলো, আমি তো কলেজের কাজকর্ম কিছুই বুঝিয়ে দিয়ে আসিনি। এক্সটেনশন নেব কি নেব না তা তো বলিনি। বারে, তুমি তো এসেই বললে চাকরির সঙ্গে আর আমার সম্পর্ক শেষ, এবার তোর কাছেই থাকবো মায়ের বদলে মেয়ে হয়ে। বলেছিলাম, কিন্তু কিছু কিছু কাজ তো বাকি রেখে এসেছি, সেগুলো বুঝিয়ে টুঝিয়ে দিয়ে আসা দরকার। কি জানি তুমি যে কি বলো আর কি করো কিছুই বুঝি না। বেশ রাগারাগি করল রঞ্জন, কিন্তু রঞ্জুকে ঠেকানো গেলেও নাতিকে ঠেকানো গেল না। সেই যে এসে হাত ধরল তুমি যাবে না বলে, আর তাকে ছাড়ানো গেল না। দরজায় গাড়ি এসেছে, জিনিস তোলা হয়ে গেছে, কিন্তু অগ্নির হাতের মুঠো থেকে আঁচল খসানো যাচ্ছে না। অবশেষে বললেন, ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। এইবার সে খুশি হল। অপর্ণাকে চোখ টিপে বললেন, তুমিও চলো, স্টেশনে পৌঁছে দেবে। অগ্নিকে কোলে নিয়ে এবার অনুরাধা গাড়িতে উঠলেন। একটু দূরে যেতেই একটা মনোহরী দোকানের সামনে গাড়ি থামিয়ে বললেন, শোনো অপু, ওকে কয়েক প্যাকেট চকলেট কিনে দাও তো, আর ও যা চায় তাই কিনে দিও, ওকেও নিয়ে যাও। সোনামণি, মায়ের সঙ্গে গিয়ে কিনে আনো তো তোমার যা যা পছন্দ। আকুল হয়ে বুকে চেপে ধরে চুমু খেলেন। অগ্নি নেমে গেল সরল বিশ্বাসে, আর সঙ্গে সঙ্গে গাড়িও দৌড়ল প্রাণপণে। সামনে পিছনে পড়ে রইল শুধু লম্বা রাস্তা, আর সব শূন্য, মন শূন্য, প্রাণ শূন্য, জীবন শূন্য। অনুরাধা দুহাতে মুখ ঢাকলেন। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।